শুরুতে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইউক্রেনের সামরিক অবকাঠামোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৫১ জন। আরও জানিয়ে দেব নতুন ২৫০০-এরও বেশি যোদ্ধা যুক্ত হয়েছে হামাসের বাহিনীতে। অন্যদিকে মসজিদে গিয়ে একে একে মুসলিমদের মারা হবে, বিজেপির নেতার হুমকিতে তোলপাড় মুসলিম বিশ্ব। এবং গাজায় ১ কিলোমিটারেরও বেশি টানেল ধ্বংসের দাবি ইসরায়েল বাহিনীর। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে একদিনে অস্ত্র প্রধান সহ ৫ মন্ত্রীর পদত্যাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ফিলিস্তিনকে ভালোবেসে থাকলে কমেন্টে ইয়েস লিখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইউক্রেনের সামরিক অবকাঠামোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫১ জন। ইউক্রেনের মধ্য অঞ্চলের একটি সামরিক ইউনিটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন, আহত হয়েছে ২৭১ জন। মধ্য অঞ্চলের শহর পোলোতাভার সামরিক ইনস্টিটিউট লক্ষ্য করে রাশিয়া দিন পর পর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এবছর এখন পর্যন্ত এটাই ইউক্রেন রাশিয়ার সবচাইতে প্রাণঘাতী হামলার পর ঘটনাস্থলের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। সেগুলো দেখা যায় অনেক তরুণের মৃতদেহ মাটিতে পড়ে আছে, সেগুলো ধুলা ও ধ্বংসস্তূপে ঢাকা। তাদের পেছনে দেখা যাচ্ছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি বিশাল ভবন। রয়টার্স তাৎক্ষণিকভাবে ছবির সত্যতা যাচাই করতে পারেনি। হামলার পর বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, এ হামলার জন্য ইতর রাশিয়ানদের অবশ্যই জবাব দিতে হবে। জেলেনস্কি এ ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে, বলেছে হামলায় মিলিটারিরা ইনস্টিটিউট অব কমিউনিকেশনের একটি ভবন ক্ষতিগ্রস্ত করেছে। ২০২২ সালে ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ করার পর থেকে জেলেনস্কি নিয়মিত জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে তিনি বলেন, পোলোতাভা শহরের সামরিক ইনস্টিটিউটে হামলায় ৫১ জন নিহত হয়েছে। জেলেনস্কি বলেন, ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে আছেন। তাদের প্রাণ রক্ষা করতে সম্ভাব্য সবকিছুই করা সম্ভব এবং সবকিছুই করা হচ্ছে। হামলার পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ থেকে ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। পোলোভাতা অঞ্চলের গভর্নর ভিলিপ প্রোনিন জানান, ধ্বংসস্তূপের নিচে এখন সম্ভবত ১৫ জন চাপা পড়ে আছেন। কিয়েভের জন্য এটা একটি বড় ধাক্কা। এমনিতেই দেশটিকে নিজের চেয়ে ক্ষমতাধর শত্রুর সঙ্গে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। এর মধ্যে নিজেদের সেনা সদস্যের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করেছে তারা। রাশিয়া তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এবার ২৫০০-এরও বেশি যোদ্ধা যুক্ত হয়েছে হামাসের বাহিনীতে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বারবার বলছেন, গাজায় হামাস নির্মূল না হওয়া যুদ্ধ বন্ধ করা হবে না। এছাড়া দেশটি প্রায়ই দাবি করেছে তারা হামাসের সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করেছে। কিন্তু ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল ১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজায় হামাস নতুন করে সক্ষমতা ফিরিয়ে পেয়েছে। গোষ্ঠীটিতে নতুন করে যুক্ত হয়েছে অনেক যোদ্ধা। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে চ্যানেল ১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কয়েক মাসে হামাস উত্তর গাজায় অন্তত ২৫০০-এরও বেশি যোদ্ধাকে তাদের দলে ভিড়িয়েছে। কেবল তাই নয়, এসব যোদ্ধাদের প্রত্যেককেই অস্ত্র, গোলাবারুদ এবং অর্থ সহায়তাও দেওয়া হয়েছে। এদিকে গাজা উপত্যকায় ৬ ইসরায়েলি বন্দির লাশ উদ্ধারের পর বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তারা বিভিন্ন বিক্ষোভ করছে। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গত ৩১ আগস্ট গাজায় ২৬ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের পরের দিন ১ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ সোমবার বন্দীদের মুক্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছে লাখো লাখো ইসরায়েল। তাদের সঙ্গে সহিত প্রকাশ করে আজ দেশটির প্রধান ট্রেড ইউনিট হিস্তাদ্রুত ধর্মঘট পালন করেছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি ৫ লাখ মানুষ জেরুজালেমে, তেল আবিব ও অন্যান্য শহরে বিক্ষোভ করেছে। এর মধ্যে ৩ লাইন রাজধানী তেল আবিবের। মসজিদে গিয়ে একে একে মুসলিমদের মারা হবে, বিজেপির নেতার হুমকিতে তোলপাড়।
মসজিদে ঢুকে মুসলমানদের খুঁজে খুঁজে মারার হুমকি দিয়েছে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতিশ রানে। প্রকাশ্যে সমাবেশে দাঁড়িয়ে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এমন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে 2টি মামলা করেছে আহমদনগর পুলিশ। এরকম বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভারতীয় পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, নীতিশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় 260 কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য 2টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। প্রসঙ্গে ইসলাম এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমানবকর মন্তব্য করে গত মাসে থেকেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে রামগিরির মহারাজ। এ নিয়ে রাজ্য জুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। শুক্রবার আহমেদনগরে রামগিরির মহারাজের সমর্থনে এক সভায় নীতিশ রানে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারা হবে, এটা মাথায় রাখো। এদিকে আসাউদ্দিন ওয়াইসির দল মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন গোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন, রামগিরি মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে বিতর্কের জেরে নীতিশ রানের মন্তব্য দলের নয় দাবি করেছে বিজেপি। নীতিশ রানের কড়া সমালোচনা করেছে দলের মুখপাত্র তুহিন সিনহা বলেন, দলের এই ধরনের মন্তব্যের কোনো স্থান নেই এবং কখনো রাজনীতিবিদদের কখনোই এই ধরনের মন্তব্য করা উচিত নয়। ইউক্রেনে একদিনে অস্ত্র প্রধান সহ 5 মন্ত্রীর পদত্যাগ। ইউক্রেনে অস্ত্র উৎপাদনের দায়িত্ব থাকা কৌশলগত শিল্প বিষয়ক মন্ত্রী গতকাল পদত্যাগ করেছেন। প্রতিরক্ষা খাতের অন্য কোনো ভূমিকায় তাকে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে ইউক্রেন সরকারের বড় ধরনের রদবদলের অংশ হিসেবে একই দিন পদত্যাগ করেছে দেশটির আরও 4 জন মন্ত্রীও। যারা পদত্যাগ করেছেন তারা হলেন কৌশলগত শিল্পমন্ত্রী অলেকসান্দর কামিশিন, বিচারমন্ত্রী ডেনিস মালিউস্কা, পরিবেশ সুরক্ষা মন্ত্রী রুসলান স্ট্রিটলেন্স, উপপ্রধানমন্ত্রী ওলহা স্টাফানিশায়া ও ইরিনা ভেরেশুক। এছাড়া পদত্যাগ করেছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পদ তহবিলের প্রধান ভিটালি কোভাল। এর আগে চলিত বছরের শুরুর দিকে ইউক্রেনের মন্ত্রী পরিষদের কয়েক সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। এর উপর নতুন করে 5 জন মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে দেশটির মন্ত্রী পরিষদের 1/3 অংশ পদ খালি হয়ে গেছে। জেলেনস্কি তার ডেপুটি চিফ অফ স্টাফদের একজনকেও বরখাস্ত করেননি। তার নাম রোস্টিলাভ শুরমা। তিনি দেশটির অর্থনীতি নিয়ে কাজ করছেন। প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইটে একটি অধ্যাদেশে জারি করে তাকে বরখাস্ত করা হয়। জেলেনস্কির দলের জ্যেষ্ঠ আইন প্রণেতা ডেভিড আরাখামিয়া বলেন, সরকারের বড় ধরনের রদবদল হতে যাচ্ছে, এ কারণে অর্ধেকেরও বেশি মন্ত্রীকে বদলানো হতে পারে। আগামীকাল আমাদের জন্য বরখাস্তের আরেকটি দিন অপেক্ষা করছে, এরপর অপেক্ষা করছে নতুন নিয়োগের দিনও। গাজায় প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্য টার্নেল ধ্বংসের দাবি ইসরায়েল বাহিনীর। দখলদার ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে তারা গাজায় উত্তর অঞ্চলে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ একটি টার্নেল নেটওয়ার্ক ধ্বংস করেছে। যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্যে তারা এমন দাবি করেছে। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা সেনা সদস্যরা গাজারা বেইতি লাহিয়া এলাকায় হামাসের একটি টার্নেল উন্মুক্ত করেছে এবং তা ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং বেশ কিছু মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 16 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছিল। এক প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিস এবং রাফা শহর থেকে 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ খান ইউনিসের নাসারে হাসপাতালে নেওয়া হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় 33 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। এছাড়া আহত হয়েছে প্রায় শতাধিক ফিলিস্তিনি। শুধু দেশের অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিকভাবেও বেশ চাপের মধ্যে রয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক আইন লঙ্ঘন হতে পারে এমন আশঙ্কা থেকে সম্প্রতি ইসরায়েলের কাছে অস্ত্র ব্যবহার সরবরাহ বন্ধ করেছে যুক্তরাজ্য। এসব অস্ত্র দিয়ে ইসরায়েলে বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাচ্ছে বলে ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় তীব্র নিন্দা জানিয়েছেন।
গত বছর নভেম্বর এক সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এরপর জীবিত বা মৃত অবস্থায় আরও কয়েকজন জিম্মিকে উদ্ধার করে ইসরায়েল সেনারা। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে গাজায় হামাসের হাতে এখনও 97 জিম্মি আছে, আর মোট মৃত্যু হয়েছে 33 জিম্মির। নতুন করে হাজার হাজার মানুষ সরকার বিরোধী বিক্ষোভ অংশ নেয়। সে সময় জিম্মিদের জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়া নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তাদের স্বজনরা।